রাখবো বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকার দিকে। তীব্র বৃষ্টি, ঝড় সেসব আমরা দেখেছি, কিন্তু বিদ্যুৎহীন 1.5 দিন হয়ে গেছে। বালিগঞ্জের এই এলাকায় তীব্র দুর্ভোগের ছবিটাই সামনে আসছে। বিদ্যুৎ নেই, আর স্বাভাবিকভাবেই বিদ্যুৎ না থাকায় পাম্প চলছে না, পাম্প বন্ধ, তাই জলও পাওয়া যাচ্ছে না। বিপাকে পড়েছেন বালিগঞ্জের কর্নফিল্ড রোডের বাসিন্দারা। বাড়ি ছাড়তে স্বাভাবিকভাবেই অনেকে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতিতে। কি করবেন তারা কেউ বুঝে উঠতে পারছেন না। আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আই এম আ সিনিয়র সিটিজেন, আই এম 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। সিএসসি তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে, সিএসসি তরফে তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। তো আমরা তো জল নেই, খাওয়ার জল নেই, মেডিসিনস আনতে পারছি না। ভাবুন, 1.5 দিন ধরে বিদ্যুৎ নেই, মানুষ কি করবে বুঝে উঠতে পারছে না। আর সেখানে মিটার রিডিং নিতে ব্যস্ত সিএসসি কর্মী। আর যখনই মিটার রিডিং নিতে গেলেন, স্বাভাবিকভাবেই বিক্ষোভের মুখে পড়তে হলো সিএসসি কর্মীকে। বালিগঞ্জের কর্নফিল্ড রোডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়। দেখুন সেই ছবি। আপনাদের এখানে রিডিং, মিটার রিডিং হচ্ছে, কিন্তু তারপরেও কি হচ্ছে, কোনো 27 ঘন্টার কারেন্ট নেই এখানে, কোনো কারণ নেই, কেউ এসেও কিছু বলছে না, কিছুই করছে না। সিএসসি তরফে যিনি এসেছেন তিনি কি বলছেন? ওনার কোনো উত্তর নেই, উনিও জানেন না কেন নেই। রিডিং নিতে এসছেন, কারেন্ট নেই তার মধ্যে। সিএসসির যে এমার্জেন্সি নাম্বার, সেই নাম্বারে কোনো কাজ, প্রচুর টিকিট রেজ করা হয়েছে, কোনো উত্তর নেই, রেসপন্স নেই। আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায়। যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকা ড্রাই না হবে, আমি কথা বলেছিলাম অফিসে, এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না। এই সামনে আমি আপনাকে বলছি, সামনে যে বাড়িটা, মিথ্যা কথা বলবেন। মণিকাঞ্চন কি হলো, তারপরে পাশের বাড়িটা কি হলো, ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন না জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। তো টোটালি বন্ধ রাখুন। আমার কথাটা একটু বলতে দিন। হ্যাঁ বলুন, আপনি কি, আপনি প্রথমে কেন বললেন যে সব মিটার জলের তলা? এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটা, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায়, লাইন অফ করে দিই। আরে ওইগুলো একই তো, ওই কোনার বাড়িটা কি করে এলো, তাহলে কোথায়? একটা আমাদের সেট এই লাইনটা অফ করা আছে, ফিডারটা আছে আমাদের। এটা করা হয়েছে ইচ্ছা যেতে হবে, আর কিছু না। যেখানে মিটার গলার নিচে আছে সেখানে জল, অতটা জল, সেই তো ওদের মিটার উপরে আছে, ওদের নিচে আছে ওদের মিটার। দেখুন, আমি আমাদের লাইন বলেছি, হয়তো অফিসে আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। কতক্ষণ আপনাদের এখানে কারেন্ট নেই? যে কালকে 3বার যখন জল ঢুকেছে 2টো 2:30 থেকে কারেন্ট নেই। সিএসসির তরফে কিছু বলা হচ্ছে, কারণ ওদের তো এমার্জেন্সি হয়েছে, আর উনি ফোন তুলছেন না, উনিও ফোন করেছেন, কোনো রেসপন্স করছেন না, কোনো রেসপন্স নেই, খালি ওরা মেসেজ পাঠিয়ে যাচ্ছে জলের তলায়। আরে এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমি মানলাম জলের তলায়, তাহলে মিটার রিডিংটা নেওয়ার সময় তখন কোনো অসুবিধা হয় না, তখন আর হয় না, সেগুলো নেওয়া হচ্ছে। এখানে প্রায় 36 ঘন্টা ইলেকট্রিসিটি নেই, এবং খাবার জল বাড়িতে সেটাও নেই। এছাড়াও যে পাম্পিং এর মাধ্যমে জল নিষ্কাশনের প্রক্রিয়া তা শুরু হয়ে গেল, সিএসসির তরফে কখন কারেন্ট আসবে, কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না। স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন। তারা যে সিএসসির কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এবং ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা। 1.5 দিন বিদ্যুৎহীন, কাল থেকে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি নেই। বিক্ষোভ তো দেখালেন সিএসসির কর্মীকে ঘিরে, কিন্তু দেখুন ছবিটা কি অবস্থা। একাধিক জায়গায়, ঠিক এই এলাকার একাধিক ঘর বাড়ি, বিভিন্ন এলাকা ঠিক এরকম ভাবেই বিপর্যস্ত। ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে, মানুষ কি করবে বুঝে উঠতে পারছেন না। বাড়িটা অবস্থা দেখুন খুব খারাপ, আমরা না রান্না করতে পারছি, না জল নিতে পারছি, না কারেন্ট, কিচ্ছু নেই। ওই জন্য আমাদের ওই ফুটপাতে কিছু করে বাচ্চাদের নিয়ে পড়ে আছি। জল কিনে এখন নিয়ে এসেছি, থাকতে পারলাম না, ওই জন্য জল কিনে নিয়ে এসেছি, জল খেলাম আর ফুটপাতে বসে আছি। আবার আমাদের বাড়ির জিনিসগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আমরা নিজে বাড়িতে থাকতে পারিনি। আবার কাল পরশু রাত 2টো থেকে আমরা জেগেই আছি,
কিছু শুতে পারিনি আমরা, অনেক প্রবলেম হয়েছে। সিএসসির তরফে মিটার রিডিং করতে এসেছিল কিছুক্ষণ আগে, তোমরা প্রতিবাদ করলে, কি মনে হয় সুরাহা মিলবে সমস্যার? জানতে এখন তো মিলবে না, ওনারাও বলেছেন যে এখন হবে না, এবার দেখি আমাদের আজকেও থাকতে পারবে কি না জানি না। শুধু কি বালিগঞ্জের কর্নফিল্ড রোড না, আরো ছবি দেখাবো। ঠিক এভাবেই 1.5 দিন ধরে ইলেকট্রিসিটি নেই, বিদ্যুৎ দুর্ভোগে পাটুলির বাসিন্দারাও ক্ষুব্ধ। তারা স্বাভাবিকভাবে গতকাল থেকে এলাকায় বিদ্যুৎ নেই। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের, সকাল 8টার ছবি পাটুলির। বিদ্যুৎ দুর্ভোগে রীতিমতো পাটুলির বাসিন্দারা নাজেহাল, তারা ক্ষুব্ধ। সিএসসির বিরুদ্ধে বাসিন্দারা ক্ষুব্ধ। বিদ্যুৎ না চালায় পাম্প, বিদ্যুৎ নেই, আর স্বাভাবিকভাবে বিদ্যুৎ না থাকায় পাম্প চলছে না, জল নেই, হাঁটু জল পেরিয়ে রাস্তার কলে জল আনতে যেতে হচ্ছে। দেখুন ছবি। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে, কারেন্ট আছে না কারেন্ট নেই। তারপর তো আপনাদের যে মোটরটা আছে, যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। কাল থেকে জল নেই, ইলেকট্রিসিটি নেই, খাওয়ার জল তো নেই, ইলেকট্রিসিটিও নেই, যাতা অবস্থা। জলের মধ্যে নামাও যাচ্ছে না, ইনফেকশন ভর্তি জলের মধ্যে। রান্না খাওয়ার খুবই অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। খুব খারাপ অবস্থা, কাল থেকে ইলেকট্রিক নেই, জল নেই, আমরা পাম্প চালাতে পারছি না ইলেকট্রিকের জন্য, মানে বিভৎস বাজে অবস্থা। এখন তো আমাদের মিটারগুলো উঁচু জায়গায় আছে, সেই জায়গার পরিপ্রেক্ষিতে যদি পাওয়ারটা দিত তাও কিছুটা অন্তত কষ্ট লাঘব হতো, বাচ্চাগুলো অন্তত নিশ্চিন্তে ফ্যানের নিচে থাকতে পারতো। তো এটা সিএসসির এই যে নেগলিজেন্সি, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। যে কাস্টমার হিসাবে আজকে আমাদের এখানে 48টা ফ্ল্যাট আছে, 48টা ফ্ল্যাটের প্রত্যেকটা মিটার থেকে সিএসসির আছে, কম ইনকাম ওরা করে না। এভরি ইউনিট সিএসসি দিনের পর দিন বাড়ি চলেছে, এত ইউনিট আমরা পে করছি, সেক্ষেত্রেও আমরা দিতে কার্পণ্য করছি না। কিন্তু আজকে সিএসসির অ্যাক্টিভিটি কি এটা? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে হয় টনক নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। এই হচ্ছে পরিস্থিতি সিএসসির অবস্থা। জমা জলে গতকাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 11 জনের প্রাণ চলে গেছে। সিএসসির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সিএসসির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে এবং পুজোর মরশুমে এই খোলা তারের জন্য দেখার দায়িত্ব নয়, সিএসসির দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব। এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না, এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি। সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না, সবসময় দেখা উচিত। তো এরা তাদের তো দেখা উচিত যে যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয়। সিএসসির এই দায়িত্ব কে নেবে? তাদেরই নিতে হবে। ইমিডিয়েট তারা ইমার্জেন্সি লোক ফিল্ডে নামিয়ে কাজ করুক। তারপর এখান থেকে সব শিফট করে নিয়ে এখানে বিজনেস করবে, আর সমস্ত শিফট করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে, মডার্নাইজ করছে ওখানে, আর এখানে একবার মডার্নাইজ করছে না। আমি বলতে মুখ ব্যথা হয়ে গেছে। আর আবারও জমা জলে খোলা তারের বলি, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একাধিক প্রাণ চলে গেল। রক্ষণাবেক্ষণ নিয়ে গাফিলতির অভিযোগ সিএসসির বিরুদ্ধে, তবে দায় নিতে নারাজ সিএসসি। 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব, মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয়, এটা তার নিজস্ব ঘর বাড়ির মধ্যে তার ওয়্যারিং তার ইয়ে থেকে হয়েছে। 2টো হয়েছে বাইরে স্ট্রিট লাইট পোস্টে হাত দিয়ে, আর একটা হয়েছে একটা সিগন্যালের কিয়স্কে হাত দিয়ে। প্রত্যেকটা কারণেই রুট কজটা অ্যানালিসিস করাটা দরকার আছে। সূত্রটা যদি না জানা যায় তাহলে তো আর এটা সলভ হবে না। জনের প্রাণ চলে গেছে এখনো পর্যন্ত। নিহতদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিদ্যুৎ মন্ত্রীকে কথা বলার নির্দেশও তিনি দিয়েছেন। আর তারই পাশাপাশি এই যে এত মৃত্যুর ঘটনা, এরপরেও সিএসসির টনক কিন্তু নড়েনি। কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু, তারপরেও রাস্তায় খোলা সিএসসির ইলেকট্রিক বক্স। দেখুন সেই ছবি। এত কিছুর পরেও টনক নড়ল না সিএসসির। উল্টোডাঙ্গার ছবি আপনাদের দেখাচ্ছি। উল্টোডাঙ্গায় রাস্তায় ভেঙে পড়ে সিএসসির বক্স। সিএসসির একাধিক লাইট পোস্টের সুইচ খোলা। এগুলো তো আমাদের কাছে খুবই বিপজ্জনক। প্রশাসনের দেখা উচিত যে এইভাবে জিনিসগুলো যে পড়ে রয়েছে, যে কোনো মানুষের এরকম উল্টোডাঙ্গায় জল জমে,
এ তো যে কোনো মানুষের বিপদ হবে। আমরাই নিত্যযাত্রী বাইরে থেকে আসি, মফস্বল থেকে চাকরির জন্য এখানে আসি, এখানে অ্যাক্সিডেন্ট আমাদের হতেই পারে। আতঙ্কিত বটেই, কারণ এইভাবে যদি তাকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুজোর মধ্যে রয়েছে, পুজোর মধ্যে যদি আবার এরকম জল জমে তখন তো হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে বেরোয়, তাদের অবস্থা চিন্তা করে অন্তত ঠিক করা উচিত প্রশাসন। তো এগুলো তো জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত, কেন এত প্রাণহানি হয়েছে, তো সেটা সরকার নিশ্চয়ই ভাবছে এবং ব্যবস্থা নেবে নিশ্চয়ই। আমরা তো রোজকার রুট এটা, এবার যদি এইভাবে আবার বৃষ্টি হয়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়, এরকম মরতেই পারে না। তা পুজোর সময় এত তার চারিদিকে পড়ে আছে, তো এগুলো খুব জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত। আর এবার নজর রাখবো জমা জলে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 11 জনের প্রাণ চলে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতের বাড়িতে ফেরহাদ হাকিম তিনি পৌঁছে যান। ইকবালপুরে মৃতের পরিবারের পাশে ফেরহাদ হাকিম, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সময় ফেরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতের বাড়িতে। প্রীতি রয়েছে, এখন আরও ডিটেল জানাতে পারবে এই বিষয়ে। প্রীতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মৃতের বাড়িতে পৌঁছে যান ফেরহাদ হাকিম। দেখো, যে দুর্যোগ কলকাতা শহরে নেমে এসেছে তাতে কিন্তু একেবারে তৎপর কলকাতা পুরসভা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পুরো বিষয়টা মনিটর করছিলেন। আজকে মেয়র ফিরহাদ হাকিম, এই যে মৃত ব্যক্তি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, যার বাড়ি হচ্ছে হোসেন শাহ রোডে, 57 হোসেন শাহ রোড, এবং এই এলাকার বিধায়ক ও মেয়র ফিরহাদ হাকিম, তাকে তার নির্দেশে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়র ফিরহাদ হাকিম সেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং একেবারে প্রীতি স্বজনহারা পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস। বেশ, আমায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন। আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং এটা আমার কনস্টিটিউয়েন্সি, এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব। এবং এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনেই খুব ছোট, আর স্ত্রী আছে, ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি। আর পুজোর মুখেই অসুর বৃষ্টি, ছবি দেখাচ্ছি আপনাদের বেলা 12টা। লেক রোডের ছবিটা দেখুন, কারণ আবারও কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ছবি দেখাচ্ছি লেক রোডের ছবি, লেক রোডে আবারও বৃষ্টি শুরু, আর পুজোর মুখেই অসুর বৃষ্টি। গতকাল তো দিনভর বৃষ্টি ছিলই, কিন্তু তারপর আজকেও বৃষ্টি শুরু। লেক রোডের ছবি দেখাচ্ছি আপনাদের। আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কেমন কাটবে পুজো? আজও তো বৃষ্টি শুরু হয়ে গেল। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আবারও বৃষ্টির আশঙ্কা, কারণ গতকালের ছবিটা আমরা দেখেছিলাম, আজ তো আবারও শহর কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়েদার আপডেট কি বলছে? একদমই প্রাক পুজো নিয়ে যে কথা বললে, বৃষ্টিকে যেভাবে অসুরের সঙ্গে তুলনা করেছো, সেই পুজোর মধ্যেও দেবী দুর্গাকে আসলে মহিষাসুর নয়, এবার বৃষ্টি অসুরের সঙ্গেই লড়তে হবে। আর জনগণ তাদের নাজেহাল অবস্থা জারি থাকবে, কারণ বৃষ্টি পিছু ছাড়বে না পুজোতে। যেমন প্রাক পুজোয় পরপর দুবার এই যে নিম্নচাপের আশঙ্কা রয়েছে, যেমন একটি নিম্নচাপ হয়ে গেছে, সেই নিম্নচাপটি ইতিমধ্যেই বাংলা থেকে সরে ওড়িশাতে অবস্থান করছে, উত্তর ওড়িশা এবং কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সেই কারণে আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে। তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতায় কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। এই রকমই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি, হালকা কখনো মাঝারি কখনো পাসিং শাওয়ার রেইন হবে। দক্ষিণবঙ্গের মূলত উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি হবে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী 48-72 ঘন্টা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 27 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর পর্যন্ত। কাজেই এই সময়ে আরও একটি নিম্নচাপ হবে, আগামীকালই সেই নিম্নচাপ হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আর তার ফলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা শুক্রবারের পর থেকে। শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, আরও একবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুধু এখানেই শেষ নয় যে 27শে সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে এমনটা নয়, আবারও 30 তারিখ
আরও একটি সিস্টেম হতে পারে এবং তার ফলে আরও এক দফায় নবমীর রাত থেকে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আর তাতেই আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে যে বৃষ্টি অসুরকে দেবী দুর্গা এখন কিভাবে বধ করবেন সেদিকেই তাকিয়ে আছে জনগণ। কারণ মা দুর্গার প্রতি এখন আস্থা, যে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে বৃষ্টি অসুর পিছু ছাড়ছে না দুর্গাপুজো। বেশ, অবশ্যই সেটাই দেখার যে এখন ওয়েদারে কি হয়, কি পরিবর্তন থাকে, নাকি বৃষ্টি হয় নাকি রোদের দেখা মেলে। বেশ।